চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ব্যবস্থা ও সবুজ ভবিষ্যৎ নির্মাণের বার্তা ছড়িয়ে দিতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সারা দিনব্যাপী একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। হয় বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা। সেখানে উঠে আসে কৃষি ও পরিবেশের নিবিড় সম্পর্ক সহ নানান ভাবনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর ও এ রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। 1972 সালে যখন তারা স্টকহোমে প্রথম কনভেনশন করলো এবং তখন তাদের মনে হলো যে আমাদের 5 জুন তাকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করতে হবে এবং 1973 সালে এই 5 জুন প্রথম ইউএনইপি মাধ্যমে প্রথমেই বিশ্ব পরিবেশ দিবস পালন শুরু হলো। তো তার কত বছর আগে থেকে আমরা তুলসী গাছে জল ঢালছি, কত হাজার বছর ধরে আমরা জানি না, বট পাকুড়ের বিয়ে দিচ্ছি, বট পাকুড়কে পুজো করছি, সংরক্ষণ করছি। নর্থ ইস্টে গেলে এখনো দেখতে পাবেন, আমাদের পশ্চিমবঙ্গে হয়তো দু একটা আছে, আমার দেখার সৌভাগ্য হয়নি। আমি কিছুদিন আগেই মেঘালয়তে গেছিলাম, সেখানে সেক্রেট গ্রুপস এই নামে একটা 400-500 বছরের পুরনো বনভূমি, যেখানে কেউ একটা পাতা পর্যন্ত গিয়ে নিয়ে আসতে পারবে না। আমরাও ভিতরে ঢুকলাম, তারা তাদের সেই পুরনো যে পুজো পদ্ধতি, ওয়ার্শিপিং, ওয়ে অফ ওয়ার্শিপ, সেটা চেঞ্জ করে ফেলেছে। তারা এখন সবাই খ্রিস্টান, কিন্তু ওই যে পূর্বপুরুষ তখন থেকে নিয়ম মেনে চলেছে যে এই জঙ্গলে ঢুকলে পরে not a single item can be replaced from there, ওরা ওখান থেকে কিচ্ছু আনতে পারবে না। সবাই ভেতরে ঢুকে যাচ্ছে এবং সেখানে একসময় পুজো হতো, ছোট ছোট পাথর আছে, গাছ আছে, কোনো গাছের বয়স 100 বছর, কারো 200 বছর, কারো 300 বছর। এবং এই সেক্রেট গ্রুপস নাম দিয়ে প্রকৃতিকে সংরক্ষণ করার, প্রকৃতিকে রাখার এই যে চেষ্টা, সেই চেষ্টা বরাবরই ভারতবর্ষের চিন্তাধারার, ভারতবর্ষের চিন্তনে থেকেছে। ঠিক সেই জন্যই আজকে আধুনিক কালে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, একটি গাছ লাগাও। সবাই বলে আসছে, কেউ তো লাগায়নি। লাগালে পরে তার মধ্যে সেই গাছটা পরে থাকে কি থাকে না, যেটা কল্যাণদা বলছিলেন। প্রধানমন্ত্রী বলেন গাছ লাগান, নিজের মায়ের নামে লাগান, আপনার মায়ের নামে লাগান। দ্যাট মিনস হি ইজ অ্যাটাচিং দিস প্ল্যান্টেশন উইথ ইউর ইমোশন। সাধারণ মানুষই নিজে নিজের লাগানো গাছের গ্রিন অডিট করবে, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর চাহিদা, তিনি সেটাই চাইছেন। এবং সেটার মাধ্যমে আমরা ইমোশনকে যদি অ্যাটাচ করতে না পারি, তাহলে পরে আমরা কিন্তু এতে সফল হব না। তাই যারা ছাত্রছাত্রী এখানে আছেন, তাদের কাছে, গবেষক আছেন, তাদের কাছে আমি বলবো যে আসুন এই মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন যে আমরা এই প্রকৃতিকে কিভাবে সংবর্ধন করব। ভারতীয় বিজ্ঞান, ভারতীয় যে পরম্পরা তা বলে যে পৃথিবীর তুমি সবকিছুতেই যখন তুমি ভোগ করবে, এখন যাকে আমরা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ তুমি ইউজ করবে তার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তুমি ইউজ করো। ভারতীয় চিন্তাধারায় বরাবরই এটা থেকেছে যে তুমি পৃথিবীকে দহন করতে পারো, প্রকৃতিকে দহন করতে পারো, এক্সপ্লয়টেশন করতে পারো না পারো। এই ভারতবর্ষে এই সমস্ত কিছুকে যুক্ত করা হয়েছে যে পরিবেশে যে জীবাণুগুলো আছে, যে মাইক্রোবস আছে, দে অলসো নিড দ্য নিউট্রিশন।
তাদের কথা পর্যন্ত আমাদের সংস্কৃতিতে ভাবার কথা বলা হয়েছে। এবং সেই জন্য হাজার হাজার বছর ধরে এই যে সংস্কৃতি আমাদের, সেই সংস্কৃতি গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। এবং যদি আমরা এটা করতে না পারি, আমি যেটা বললাম যে নেচার ডাজ নট কমপ্লেইন, ইট উইল রিঅ্যাক্ট। ও রিঅ্যাক্ট করবে, নেচার রিঅ্যাক্ট করবে। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে সময় থাকতে, যাতে আগামী দিনে আমরা নেচারের বা প্রকৃতির রোষে না পড়ি। তাই আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসে আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিই, বা সকলে মিলে এরপরে মনে হয় প্লেজও আছে, মনে হয় আমরা প্লেজও নেব যে আসুন এই পৃথিবীকে আমরা আগামী দিনে আগামী প্রজন্মের বাসযোগ্য করে দিই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সাফল্যের কথা তুলে ধরেন। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষী জনতার জীবন। যারা নিয়ত খাদ্যের নিয়োজন করিতেছে অধিবার, অধম অসীম বলে তাদের মাঝার আমি দর্শন করি জ্যান্ত ভগবান, তারা আমার ভারত মাতার অমৃত সন্তান। ক্যামেরা চলছে। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এবং মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর তন্ময় দাশগুপ্ত এবং মডারেটর ছন্দক মজুমদার জানালেন, এক্সিবিশনের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সেমিনার, স্লাইড শো প্রেজেন্টেশন এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন ওয়ার্কশপ আমরা করেছি। উড কার্ট, লিনো কার্ট, পুতুল বানানো থেকে আমরা করেছি। তার পাশাপাশি আজকে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে বা স্লাইড প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে, যেখানে শিল্পের সাথে বহুদিনের সম্পর্ক আধ্যাত্মবাদের বা দর্শনের, সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। আজকে আলোচনায় থাকছেন অধ্যাপক দুর্গা বসু, থাকছেন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর স্বাতী ভট্টাচার্য এবং রামকৃষ্ণ মিশন উদ্বোধন কার্যালয়ের প্রুফ সেকশনের ইনচার্জ স্বামী আর্যেশানন্দ। এবং আজকের যে স্পেশাল যে আর্ট টকটি রয়েছে, এই সেশনটিতে বিশেষভাবে আমরা ফোকাস করছি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড এস্থেটিক্সের ওপর। আমাদের যে অতিথিরা রয়েছেন তারা এই বিষয়ের ওপরেই বিভিন্ন আঙ্গিক নিয়ে কথা বলবেন, তো সেটাই আজকে আমাদের বিষয়। ভারতীয় মন্দির স্থাপত্য এবং আধ্যাত্মবাদ নিয়ে স্লাইড উপস্থাপনার মাধ্যমে বক্তব্য রাখেন অধ্যাপক দুর্গা। তার যে দেবতা, অর্থাৎ একটা সেক্টেরিয়ান গডস এন্ড গডেসের বিভক্তি হয়েছিল। এই যে সেক্টেরিয়ান গডস এন্ড গডেসের কথা বলছি, সম্প্রদায়ের কথা বলছি, তাদের নিজস্ব কিছু পূজা পদ্ধতি ছিল। সেই পূজা পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আমরা যে প্রয়োজনটা করেছিল যে পৃথক পৃথক মন্দিরের অথবা একটা মন্দিরের পরিকাঠামো তৈরি করতে। কারণ আপনারা বুঝতেই পারছেন এর পরবর্তীকালে যে সেক্টেরিয়ান বিলিফস গুলো গড়ে উঠেছিল, তারই প্রতিফলন করছে কিন্তু বিভিন্ন দেবদেবী, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাবে পূজা যে ভাবনা, সেটা একটা অন্যরকম অ্যাটমসফিয়ার তৈরি করছে। তো এরপর যেটা দেখবো, এটা আপনারা বুঝতেই পারছেন, খুব সাধারণ সিম্পল টেম্পল, কিন্তু মন্দিরের দুটি অংশ আছে। একটি হচ্ছে গর্ভগৃহ, আপনাদের বললাম যে গর্ভগৃহ যেখানে অধিষ্ঠিত থাকবে আমাদের যারা আমরা মনে করি বা যিনি আমাদের আরাধ্য দেবতা, তাকে আমরা প্রতিষ্ঠিত করি। এবং প্রত্যেকটি সম্প্রদায়ের ক্ষেত্রে এটা অনেকেই আপনারা যাচ্ছেন এবং অনেকেই আমরা বিশ্বাস করি আমাদের অধিষ্ঠিত আরাধ্য দেবতা যাকে আমরা প্রতিষ্ঠিত করি আমরা মন্দিরের মধ্যে, তিনি যে দেবতাই হোক, যে সেক্টের হোক, তিনি কিন্তু আমাদের কাছে সুপ্রিম বেইং, অর্থাৎ সেই পরম পুরুষের কথা বলেন। তো এইটার কথাই মানে প্রত্যেকে বলছি যে মন্দিরের পরিকাঠামোটা কিন্তু ঠিক সেভাবে তৈরি হয়েছে। অর্থাৎ একটা জায়গা, সেই জায়গাটা একদম গভীর ভাবে সেই আরাধ্য দেবতার জন্য আমার একটা প্রকৃতির পথ, এর বাইরে কিছু না। দেখবি মন্দির কিভাবে তৈরি হয়েছে, একটা চূড়া, যে চূড়াটা থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু কল্পনা করা হয়েছে সেই পরম পুরুষের অবয়বের সঙ্গে। যদিও এটা একটা ইনিশিয়াল স্টেজ, সেই ফর্ম আমাদের আসেনি, কিন্তু তৎসত্ত্বেও আমাদের একটা ধারণা আমরা দিতে পারি যে কিভাবে মন্দিরকে সংযুক্ত করা হয়েছে দেবতার দেহের সঙ্গে।
এই দশবতার মন্দির, দশবতার মন্দিরে হচ্ছে যেহেতু এটা বিষ্ণু টেম্পল থেকে এই করা হয়েছে, বিষ্ণু টেম্পল কিছু থেকে অসাধারণ সুন্দর কিছু বিষ্ণু মূর্তি এবং বিষ্ণু অনন্ত স্বয়ং, আবার কখনো নরনারায়ণ, আবার কখনো গজেন্দ্র বক্স, এই প্যানেলগুলোকে এই বাইরের চতুর্দিকে রাখা হয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখতে পাই যে শুধু মন্দিরের ভিতরে নয়, যখন আমরা বাইরে গিয়েও করি তখনও কিন্তু একটা কন্ট্যাক্ট হয় আমাদের কার তার সেই পরম পুরুষের সঙ্গে, সেই পরম আরাধ্য দেবতার সঙ্গে কিন্তু আমাদের সংযোগ ঘটে। ভারতীয় শিল্পরসের নির্যাস নিয়ে বক্তব্য রাখেন ডক্টর সাথী ভট্টাচার্য। রবীন্দ্রনাথের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই, নাই রসনা দারুণ দহনকাটা। সত্যি আমরা একটা ভীষণ দগ্ধ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আক্ষরিক অর্থে ও প্রতিক্রিয়া অর্থে। সেই পরিপ্রেক্ষিতে আমি রস নিয়ে কেন কথা হচ্ছে, কারণ এইখানেই শিল্পীদের ডাক করে যে আমাদের এই নিরস পৃথিবীকে রঙে রসে রঙিন করে তোলেন তারা। আর সেই জন্যই রবীন্দ্রনাথ আবার লেখে, যাতে দেখো রঙেরও স্রোতে রসের খেলা খেলা। আমি এটা বলবো যে কেমন করিয়া জানাবো আমার টুরালো হৃদয় টুরালো, আমার পড়ানো কি নিজে টুরালো, একটা অসম্ভব সুন্দর দিন কি করে পেলাম, ডুবিয়া নিবিড় গভীর শোভা আছে, শোভা আছে কিন্তু নিবিড়, ইন্টেন্স, গভীর। মনে পড়ে যাচ্ছে তো রূপসাগরে আমার মন ডুবতে হবে, একদম ডুবলে তবে সেই উচ্ছ্বাসের কাছে আমরা পৌঁছতে পারবো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রী স্বামী আর্যেশানন্দ। একটা প্রশ্ন দিয়ে শুরু, প্রশ্ন অ্যাস্থেটিক্স নাকি অধ্যাত্ম। আর এই প্রশ্নের মধ্যে যেটা আমাদের সেন্ট্রাল ইমেজ, একটা চোলা পিরিয়ডের আনন্দ তাণ্ডবা নটরাজের মূর্তি, সেটা আমাদের সেন্ট্রাল ফিগার। কিরকম? এটাকে নিশ্চয়ই নান্দনিক বলা যায়, ভীষণ ভাবে নান্দনিক। যে কোনো ভাবে নন্দন দত্তের যে কোনো মাপকাঠিতে যদি আমরা মাপি তাহলে এটা নান্দনিক। এর কি কোনো আধ্যাত্মিক কোনো আঙ্গিক নেই সেটা বলা যাবে, কখনোই বলা যাবে না। এর প্রত্যেকটি অঙ্গে আধ্যাত্মিকতার স্ফুরণ রয়েছে। আমরা দেখছি যে ডান পায়ে যেমন অকস্মারকে চিপে ধরে ওপরে নৃত্যরত নটরাজ প্রলয়ের সৃষ্টি করছেন, তার বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ব্যাখ্যা হতে পারে, কিন্তু সেখানে প্রবেশ করা আমাদের উদ্দেশ্য নয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে পাশ্চাত্য দর্শন আমরা যারা পড়েছি তারা জানি যে ট্রুথ, তাদের তিনটে পিলার রয়েছে। প্লেটোর সময় থেকে এই তিনটে পিলার পাচ্ছে, ট্রুথ, বিউটি এন্ড গুডনেস। তো ট্রুথ, বিউটি এন্ড গুডনেস এটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি, পাশ্চাত্য দর্শন চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে ট্রুথ কি, বিউটি কি, গুডনেস কি। এই অ্যাসথেটিক্স এই বিউটি অ্যাসপেক্টটাকে ধরে নেওয়ার চেষ্টা করছে। তবে এই যে কম্পার্টমেন্টালাইজেশন বা এই যে বিভাগ করা হচ্ছে, এর যে ভারতীয় কাউন্টার পার্ট রয়েছে, ভারতীয় কাউন্টার পার্ট হচ্ছে আমাদের স্বরূপে তাকে একটি লক্ষণ দিয়ে বোঝানো হচ্ছে সচ্চিৎ আনন্দ। এই সচ্চিৎ আনন্দের মজা হচ্ছে সেটা কিন্তু ব্যক্তি অন্য প্রকোষ্ঠে যাও, বিউটি অন্য প্রকোষ্ঠে যাও, গুডনেস অন্য প্রকোষ্ঠে যাও, তোমাদের জন্য তিনটি বিদ্যা নির্মিত হলো এইরকম না। সচ্চিৎ আনন্দ যেমন একই বস্তু তিনটি তিনটি ভাবে আমরা দিচ্ছি। সৎ বস্তু সেটি ইচ্ছি অর্থাৎ চৈতন্য সত্তা, এবং সেটি থেকে আনন্দ উৎপন্ন হচ্ছে। সেই যে আমরা আলোচনা করলাম রসবৈষাহা, রসের আনন্দের উৎস, সেই সবচেয়ে আনন্দ আমার ভেতরে রয়েছে। ক্যামেরা চলছে